এবার কি সাউন্ড ওকে আছে? দেখো তো একটু, মানে একটু নেটের প্রবলেম হয়েছিল আর কি, নেট একটু ইস্যু করছিল, এই জন্য কাটা লাগলো আর কি। সো সবাই একটু আবার জয়েন হোক একটু। সবাই একটু লাইভটা শেয়ার করে দিও আর কি, আর একটু ইয়ার কারণে সবাই ডিসকানেক্টেড হয়ে গেছে আর কি। সবাই একটু লাইভটা শেয়ার করে দিও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও আর কি। একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এটা রিপিট করা হবে আবার আর কি। আচ্ছা, আর একটু অপেক্ষা করি। অনেকেই ছিল আর কি একটু আগে, বাট আমি একটু মেনশন করতেছি, একটু 1 মিনিট টাইম নিচ্ছি আর কি, হয়ে গেছে।
ওকে, চলো শুরু করি। ওকে, সো দেখো এখানে কি বলা হয়েছিল যে যেখানে বললাম যে 80% হচ্ছে মানে হিলিয়াম গ্যাস। তোমার হচ্ছে এখানে যে অক্সিজেন যে সিলিন্ডার থাকে, অক্সিজেন সিলিন্ডারের হিসাবে কি নামে যেহেতু অক্সিজেন, তাহলে কি অক্সিজেন বেশি থাকা উচিত ছিল। তো বাট এখানে কি উল্টা 80% হিলিয়াম গ্যাস থাকে। কেন হিলিয়াম গ্যাস 80% থাকে? কারণ আমরা পড়লাম যে হিলিয়াম গ্যাসের বেলুন উত্তোলন ক্ষমতা বা উত্তোলন ক্ষমতা কত পার্সেন্ট বেশি হাইড্রোজেনের তুলনায়? 92% বেশি, ঠিক আছে। যার কারণে আমরা নামে অক্সিজেন সিলিন্ডার হলো এখানে কোন গ্যাস বেশি থাকে? হিলিয়াম গ্যাস বেশি থাকে। আর অক্সিজেন গ্যাস কতটুকু থাকে? মাত্র 20% থাকে। তো বলছিলাম যে কেন মাত্র 20% থাকে? কারণ O2 অক্সিজেনের সংকেত কি? O2 মানে কি বলতো? এটা ও না, এটা হচ্ছে কি জিরো। 02 এর উল্টায় লেখো তাহলে কি হয় বলতো? 20 মানে কত পার্সেন্ট? 20%। এটা মাথায় রাখতে বলছি। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা হচ্ছে যে নিয়ন। নিয়ন কোথায় ইউজ করা হয়? তো নিয়ন মনে রাখবা হচ্ছে এটা হচ্ছে কুয়াশার মধ্যেও দৃশ্যমান। কোথায় দৃশ্যমান? কুয়াশার মধ্যেও দৃশ্যমান। যার ফলে কি হয়, যখন ওই যে প্লেন যখন আসে ল্যান্ডিং করবে, ল্যান্ডিং করতে গেলে দেখা যায় যে সামনে কিছু দেখতে পাচ্ছে না, ঠিক আছে, কোথায় স্টপেজ কিছু দেখতে পাচ্ছে না। সেক্ষেত্রে তুমি অন্য ওই যে আমাদের যে এমনি যে আমরা রড লাইট বা এমনি যে লাইট ইউজ করি, এগুলো ইউজ করলে কিন্তু কিছু দেখা যাবে না। সো তারা কি করা হয় তখন নিয়ন আলো ইউজ করে, কারণ এটা কুয়াশা ভেদ করেও তোমার হচ্ছে পাইলটের কাছে সিগন্যাল যায় যে এখানে স্টপেজ আছে আর কি। সো উড়ন্ত বিমানে পাইলটগণ যে আলো ইউজ করে সেটা কোন আলো থাকে বলতো? নিয়ন আলো থাকে, ঠিক আছে। কি আলো থাকে? নিয়ন আলো থাকে আর কি। এরপরে এরপরে মনে রাখবে যে বৈদ্যুতিক বাল্ব, যে দেখবা যে আগে ওই যে হলুদ কালারের বৈদ্যুতিক বাল্ব পাওয়া যেত, দেখবা দেখবা ধাপ করে বাস্ট হয়ে যেত, তাই না? তো এই বৈদ্যুতিক বাল্বগুলো যখন বাস্ট হয়ে যেত, বাস্টে কি হয়ে যেত বলতো? আগুন ধরে যেত। কি হয়ে যেত? আগুন ধরে যেত। তাহলে বৈদ্যুতিক বাল্বে যদি আঁচ করা হয়, বৈদ্যুতিক বাল্বে কি থাকে? তো বৈদ্যুতিক বাল্ব বাস্ট মানে বাস্ট হয়ে কি হয়ে যায় বলতো? আগুন ধরে যায়। তো আগুন দিয়ে মনে রাখবা আর্গন, ঠিক আছে। আগুন দিয়ে কি মনে রাখবা? আর্গন। বৈদ্যুতিক বাল্বে কি ব্যবহৃত হয় বলতো? আগুন দিয়ে মনে রাখবা কি? আর্গন ব্যবহৃত হয় আর কি, ঠিক আছে। ক্লাস কি ইউটিউবে আপলোড হবে? এখন এত টাইম থাকে না যে ক্লাসটা আবার ডাউনলোড করে ইউটিউবে আপলোড করার মতো টাইম থাকে না আর কি। প্রতিদিন 2-3টা করে ক্লাস হয় আর কি। সো চেষ্টা করবো আপলোড দেওয়ার, বাট শিওরলি বলতে পারতেছি না। আর এই যে ক্লাসটা আছে, আগের ক্লাসটা ডিলিট করে দেওয়া হবে। সো সবাই আর কি একটু ক্লাসটা মনোযোগ সহকারে করো। এরপরে দেখো ক্রিপ্টন আর জেনন। ক্রিপ্টন আর জেনন কোথায় ইউজ করা হয়? সো দেখা যায় যে মানুষের কাছে ওই যে ফটোগ্রাফার যারা আছে না, মনে করো যাদের কাছে যে ডিএসএলআর ক্যামেরা থাকে, তোমার একটা ফ্রেন্ডের কাছে তুমি বলছো যে আমার একটা ডিএসএলআর দিয়ে ছবি তুলে দিতে, বাট ও বলছে যে না, ঠিক আছে, ও কিপটামি করতেছে। কি করতেছে? এই ফটোগ্রাফি বা ছবি তুলতে গেলে এখন তো মানুষের ফোনে ছবি তোলা যায়, বাট আগে দেখা যেত একটা সময় যে ডিএসএলআর বা ভালো ক্যামেরা ছিল, ছবি ভালো উঠতো না, সবাই বাটন ফোন ছিল আর কি। তো সে কি করতো বলতো? কিপটামি করতো। কি করতো? ফটোগ্রাফি যাতে না তুলে দেওয়ার জন্য কি করতো? কিপটামি করতো আর কি। তো মনে রাখবে যে ফটোগ্রাফি ফ্ল্যাশ বাল্ব, এই যে ফটোগ্রাফি কথাটা আছে, কি করতো বলতো? কিপটামি করতো। এই জন্য কিপটা দিয়ে মনে রাখবা ক্রিপ্টন আর কি জেনন ব্যবহৃত হয় আর কি। ওকে, এইটা মাথায় রাখবা। এরপর এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা মেডিকেলে অনেকবার আসছে, প্লাস হচ্ছে বিভিন্ন ভার্সিটিতেও আসছে। সেটা হচ্ছে ক্যান্সার কোষ। ক্যান্সার কোষ কিন্তু অনেক ক্ষতিকার, ঠিক আছে, অনেক ক্ষতিকারক একটা কোষ। সো এই ক্যান্সার কোষকে মারতে গেলে লাগবে তোমার ক্ষতিকার বা একটা খারাপ একটা মানুষকে লাগবে। সো খারাপ মানুষ কারা বলতো? খারাপ মানুষে কি থাকে? ডন থাকে। নামে কি আছে? ডন। ওই যে ডনের নাম শুনছো না? ডন কিন্তু কি বলতো? খারাপ। তাহলে এই যে রেডন আছে, রেডনের কাজ কি? এই যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটা? এই রেডনটা ব্যবহৃত হয়। ওকে, তো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের পার্সেন্টেজটা কত ছিল বলতো? অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের পার্সেন্টেজটা কত ছিল? একটু কমেন্ট করে জানাও। অক্সিজেন সিলিন্ডারে কত পার্সেন্ট অক্সিজেন থাকে? অক্সিজেন সিলিন্ডারে কত পার্সেন্ট অক্সিজেন থাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি। অক্সিজেন সিলিন্ডারে কত পার্সেন্ট অক্সিজেন থাকে একটু কমেন্ট করে জানাও। অক্সিজেন সিলিন্ডারে কত পার্সেন্ট অক্সিজেন থাকে একটু কমেন্ট করে জানাও। সো দেখো অক্সিজেন সিলিন্ডার আমাদের যেটা আছে, অক্সিজেন সিলিন্ডার আমরা কি বলছিলাম? O2।
O2 কে উল্টালে কি হয় বলো তো 2O, মানে হচ্ছে কি 20। অক্সিজেন সিলিন্ডারে কত পার্সেন্ট অক্সিজেন থাকে? মাত্র 20% অক্সিজেন থাকে আর কি। ওকে, আচ্ছা আচ্ছা এরপরে আমরা কিছু অবজেক্টিভ সলভ করি আর কি। কোনগুলা অপধাতু বলো তো, কোনগুলা অপধাতু একটু কমেন্ট করে জানাও তো যে নিচের কোনগুলো অপধাতু। এখানে কি কি আছে দেখো, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। অপশন এ, 1 নম্বর কোশ্চেনের সবাই দ্রুত অ্যান্সার দাও যে কোনগুলো অপধাতু। সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। তারপরে কি কি আছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এসবি মানে হচ্ছে অ্যান্টিমনি। এদিকে কি আছে, বোরন, আয়রন, আর কি আছে, নিকেল আছে আর কি। কোনটা অ্যান্সার হবে বলো তো, কোনটা? এইটার অ্যান্সারটা একটু সবাই কমেন্ট করে জানাও তো, এটার অ্যান্সার কোনটা হবে? একের এ, একের এ। সো এটা মনে রাখবা, অপধাতুগুলো মনে রাখবা হচ্ছে, সবাই তো আমার সাথে সাথে কমেন্ট করো, সেটা হচ্ছে জি বেআই আসিতেছি সাবধানে, ঠিক আছে? জি বেআই আসিতেছি সাবধানে, ঠিক আছে? আসিতেছি সাবধানে, ঠিক আছে? এসবি, এসবি তে কি সাবধানে, আর আসতেছি এটা একটু ইংলিশে লিখবা, আসতে সি, ঠিক আছে? আসতেছি, আসতেছি। তো জিতে কি, জিতে হচ্ছে জার্মেনিয়াম, জিতে কি জার্মেনিয়াম। বেআইতে কি, বেআইতে হচ্ছে কি বোরন। আসতেছি, আসতে আর্সেনিক, টি তে টেলুরিয়াম, আর এসআই তে কি বলতো, সিলিকন, ঠিক আছে? আর এসবি তে কি বলতো, এসবি তে হচ্ছে অ্যান্টিমনি, ঠিক আছে? জি বেআই আসতেছি কি বলতো, সাবধানে। সবাই তো আমার সাথে সাথে কমেন্ট করো তো, জি বেআই আসতেছি সাবধানে, এটা আমার সাথে সবাই কমেন্টের অ্যান্সার দাও তো। হ্যাঁ, আসতেছি এস টি আই সি আই না, আসতেছি হচ্ছে এ এস টি ই এস আই, ঠিক আছে? আসতেছি, ঠিক আছে? আসতেছি একটু সবাই কমেন্ট করে জানাও, আসতেছি। আচ্ছা তাহলে দেখো এখানে মধ্যে কোনটা আছে যে আসতেছি, দেখো আসতেছি, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, আর্সেনিক আছে, সবগুলাই কিন্তু এই যে আসতেছির মধ্যে আছে আর কি। এই যে এখানে এটা তো বাদ, সোডিয়াম নাই, এখানে এটাও বাদ, এটাও বাদ, এখানে এসবিটা মেলে খালি, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম নাই। তাহলে একের অ্যান্সার হবে কোনটা, এ নাম্বারটা। কোন অক্সাইডটি উভধর্মী, কোন অক্সাইডটি উভধর্মী, কোন অক্সাইডটি উভধর্মী বলো তো? অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি উভধর্মী, Al2O3 কি উভধর্মী, Al2O3 কি উভধর্মী আর কি, ঠিক আছে? এটা পারা উচিত। দুইয়ের অ্যান্সার কোনটা হবে, দুইয়ের অ্যান্সার হবে ডি নাম্বারটা, দুইয়ের অ্যান্সার ডি। আচ্ছা এরপরে সবাই 3 নাম্বার, নিক্টোজেন মৌল কোনটা? নিক্টোজেন মৌল কোনটা? নিক্টোজেন, নিক্টোজেন কারা বলো তো, নিক্টোজেন মৌল? সবাই একটু নিক্টোজেন মৌলটা বলো, নিক্টোজেন মৌল কোনটা? নিক্টোজেন মৌল বলা হয় গ্রুপ 15 মৌলকে বলা হয় নিক্টোজেন মৌল। সো গ্রুপ 15 কে কে আছে? গ্রুপ 15 আছে কে? ফসফরাস, ফসফরাস হচ্ছে গ্রুপ 15 মৌল। তাইলে অ্যান্সার কোনটা হবে? তিনের অ্যান্সার হবে কত, ডি নাম্বারটা হবে। তিনের অ্যান্সার হবে কত নাম্বারটা, ডি নাম্বারটা। এই যে পর্যায় সারণীর গ্রুপগুলোর মৌল কে কে পারো একটু আমাকে কমেন্ট করে জানাও তো, যে 15 নম্বর গ্রুপে কি কি মৌল আছে, 15 নম্বর গ্রুপে কি কি মৌল আছে একটু কমেন্ট করে জানাও তো, দেখি কি কি মৌল আছে। গ্রুপ 15 কি কি মৌল আছে একটু কমেন্ট করে জানাও তো। এটা মনে রাখার কিন্তু আমি একটা ট্রিক্স বলছিলাম আর কি, আমি আগে যে ক্লাসটা নিছিলাম আর কি মৌলের পর্যায়বিত ধর্মের উপর, সেখানে কিন্তু আমি তোমাদের বলছিলাম যে তোমাদের এই কয়টা গ্রুপ মাস্ট মনে রাখতে হবে। কি কি গ্রুপগুলা? গ্রুপ 1 মনে রাখবা অবশ্যই, গ্রুপ 2 মনে রাখবা, এরপরে যেটা মনে রাখবা সেটা হচ্ছে 14 থেকে শুরু করে 18 পর্যন্ত এই সব গ্রুপের সকল মৌল তোমাকে মুখস্থ রাখতে হবে, যে কার নিচে কে কে আছে। এই অধ্যায় পারতে গেলে তোমার প্রথম যেই শর্ত সেটা হচ্ছে যে এই যে ইয়াগুলো আছে এগুলা তোমাকে অবশ্যই কি করতে হবে, মুখস্থ রাখতে হবে আর কি। ওকে, গ্রুপ 14 থেকে 18, ওকে গ্রুপ 14 থেকে 18 আর গ্রুপ 1 থেকে 2।
এরপর হচ্ছে হ্যালোজেন মৌলগুলার ইলেকট্রনীয় কাঠামো তোমাকে আস্ক করা হয়েছে। সবাই দ্রুত 4 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার দাও তো, যে 4 অ্যান্সার কোনটা হবে? হ্যালোজেন মৌলগুলার ইলেকট্রনীয় কাঠামো। আমরা জানি যে হ্যালোজেন কত নাম্বার গ্রুপ বলো তো? হ্যালোজেন হ্যালোজেন কত নাম্বার? আচ্ছা, আমরা জানি যে হ্যালোজেন কত নাম্বার গ্রুপ বলো তো? হ্যালোজেন হ্যালোজেন কত নাম্বার গ্রুপের মৌল বলো তো? আচ্ছা দেখো, হ্যালোজেন যেহেতু গ্রুপ 17 মৌল, এই জন্য দেখো গ্রুপ 17 ক্ষেত্রে আমরা জানি যে লাস্টে কত থাকতে হবে? 7 থাকতে হবে। লাস্টে কত? 7। এই যে তুমি ইলেকট্রন বিন্যাস করো 2 8 7, তো তুমি খুঁজবে যে কোথায় 7 আছে আর কি। দেখো এখানে কত আছে? 8 আছে। 6 আর 2 কত? 8 হয়ে গেল। ঠিক আছে, 6 আর 2 কত হয়ে গেল? এখানে 8 হয়ে গেল। এটাও হবে না। এখানে কত? 3 আর 2 কত আছে? 5 আছে আর কি। এটাও হবে না। 2 আর 2 4, এটাও হবে না। এখানে তো 5 আর 2 কত আছে? 7 আছে আর কি। তাহলে হ্যালোজেন মৌলের ইলেকট্রনীয় কাঠামো কোনটা হবে? NH2 আর কি হবে? NP5। এগুলো সব ঢাবিতে আসা কোশ্চেন। ঠিক আছে, ঢাবি এবং জাবিতে আসা কোশ্চেন গুলাই কিন্তু আজকের এই স্লাইডে দেওয়া হয়েছে আর কি। সো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে নিচের কোনটি পানিতে দ্রবণীয়? নিচের কোনটা পানিতে দ্রবণীয়? একটু আমাকে 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সবাই একটু কমেন্ট করে জানাও তো, যে 5 এর অ্যান্সার কোনটা হবে? সবাই একটু 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা জানাও তো, যে 5 এর অ্যান্সার কোনটা হবে? 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও, যে 5 এর অ্যান্সার কোনটা হবে? সবাই একটু 5 নাম্বার কোশ্চেনটা, হ্যাঁ 5 এর এ হবে। আচ্ছা, কোনটি পানিতে দ্রবণীয়? 5 এর এ। আচ্ছা 5 এর এ। আচ্ছা 5 এর এ। ওকে, কোনটি পানিতে দ্রবণীয়? আর কেউ 5 এর অ্যান্সার দিবা? 5 এর অ্যান্সার 5 এর সি একজন বলছে। ওকে, আচ্ছা আর কেউ অ্যান্সার দিবা? 5 এর অ্যান্সারটা সবাই দ্রুত দাও তো। সো মনে রাখবা, সোডিয়াম অ্যামোনিয়াম, সোডিয়াম অ্যামোনিয়াম এবং নাইট্রেট। ঠিক আছে, সোডিয়াম অ্যামোনিয়াম এবং নাইট্রেট এদের সকল লবণ মনে রাখবা পানিতে দ্রবণীয়। সবাই আমার সাথে একটু কমেন্ট করো, সোডিয়াম অ্যামোনিয়াম এবং নাইট্রেট এদের সকল লবণ কি? পানিতে দ্রবণীয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে লেড নাইট্রেট। অ্যান্সার কোনটা হবে? লেড নাইট্রেট। ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে? 5 এর অ্যান্সার হবে সি নাম্বারটা। 5 এর অ্যান্সার হবে কোনটা? সি নাম্বারটা। সবাই একটু আমার সাথে কমেন্ট করো, সোডিয়াম অ্যামোনিয়াম আর এটাকে নাইট্রেট। সোডিয়াম অ্যামোনিয়াম আর এটাকে বলো তো নাইট্রেট, এদের সকল লবণ পানিতে দ্রবণীয়। এরপরে বলা হয়েছে নিচের কোনটা সবচেয়ে ছোট আয়ন? এটা একটু অ্যান্সার দাও তো, নিচের কোনটা সবচেয়ে ছোট আয়ন? নিচের কোনটা সবচেয়ে ছোট আয়ন? এটা কিন্তু যে কালকে মেডিকেলে ভর্তি পরীক্ষার কোশ্চেন সলভের সময় বা তার আগের দিন যে মেডিকেলের টপ মোস্ট 100 কোশ্চেন যেটা পড়াই দিছিলাম, সেখানে কিন্তু আমি এটা সলভ করাইছি। সো এটা তোমাদের পারা উচিত। বলো যে 6 নাম্বার কোশ্চেন অ্যান্সার কোনটা হবে? 6 এর অ্যান্সার কোনটা হবে? সবাই একটু আমাকে জানাও তো, যে 6 এর অ্যান্সার কোনটা হবে? সবাই একটু 6 নাম্বার কোশ্চেনটা, আচ্ছা 6 নাম্বার একটু বুঝাই দিলে ভালো হতো। এমডি আব্দুল গনি চৌধুরী কমেন্ট করছে, তুমি তার মানে আগের ক্লাসটা করো নাই আর কি। আচ্ছা সমস্যা নাই, বুঝাই দিচ্ছি। তো দেখো এখানে কি বলা হয়েছে, এইখানে তোমার কি বলা হয়েছে? নিচের কোনটি সবচেয়ে ছোট আয়ন? সালফার 2 মাইনাস, সালফারে থাকে 16টা আয়ন, 2 মাইনাস মানে কয়টা আয়ন? 18টা আয়ন। ক্লোরিনে 17টা, আর ক্লোরিন মাইনাস মানে কয়টা? 18টা। তুমি হিসাব করো, দেখো সবগুলাতে কয়টা আয়ন আছে? 18টাই আছে। স্ক্যান্ডিনাম 3 প্লাসে 18টা আছে, ক্যালসিয়াম 2 প্লাসে কয়টা আছে? 18টা আছে। সবগুলাতেই কিন্তু 18টা করে আছে। সো এদের মধ্যে কে ছোট কে বড় তুমি কিভাবে বুঝবা বলো তো দেখি? এটা বোঝার সবচেয়ে উপায় বলি, দেখো তুমি মনে রাখবা যে একটা গাছে 3টা ডাল আছে। কয়টা ডাল আছে একটা গাছে? মাত্র 3টা ডাল আছে, বুঝছো? এখন প্লাস মানে কি? সবাই আমার সাথে কমেন্ট করো। প্লাস মানে হচ্ছে কাটা, আর মাইনাস মানে হচ্ছে ডাল লাগানো।
প্লাস মানে কি কাটা আর মাইনাস মানে কি লাগানো, প্লাস মানে কাটা মাইনাস মানে কি লাগানো। সবাই আমার সাথে সাথে বলো এবং টাইপ করো, ঠিক আছে। সো দেখো এখানে সালফার 2 মাইনাস, তার মানে সালফার 2 মাইনাসে কি হবে, তুমি দুইটা ডাল লাগাইছো, ঠিক আছে। সবগুলোতে 18টা আছে। সো সবগুলাতেই কয়টা করে আছে বলো তো, তোমার S2 মাইনাসে কয়টা আছে, 18টা, সবগুলাতে 18টা করে আছে, আমি হিসাব করলাম। সো এখানে দেখো তুমি এখানে কি করছো, দুইটা ডাল লাগাইছো, কি করছো, দুইটা ডাল লাগাইছো, যেহেতু 2 মাইনাস। এখানে কি একটা ডাল লাগাইছো, এখানে কি করছো, তিনটা ডাল কাটছো, এখানে কয়টা ডাল কাটছো, দুইটা ডাল কাটছো আর কি। সো বলা হয়েছে সবচেয়ে ছোট আয়ন। ছোট আয়ন মানে কি, যেটা আমি কাটছি নাকি যেটা আমি ডাল লাগাইছি, অবশ্যই যেটা আমি কাটছি। আর কাটছি মানে কি বলছি, প্লাস বলছি, তাই না। আর মাইনাস মানে কি বলছি, ডাল লাগাইছি। তাহলে তুমি তাকাবা কার দিকে, প্লাসের দিকে তাকাবা, যেহেতু ছোট আনসার মানে কাটছি আমি কোথায় বেশি সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো দেখো আমি এখানে কাটছি কোনটায় বেশি বলো তো, এখানে হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3 প্লাস, মানে এখানে আমি 3টা ডাল কাটছি, আর ক্যালসিয়াম 2 প্লাস, এখানে আমি মাত্র 2টা ডাল কাটছি। তাহলে কাটছি বেশি কোনটায়, এই স্ক্যান্ডিনিয়াম 3 প্লাস আমি বেশি কাটছি। তাহলে ছোট আয়ন কোনটা হবে, স্ক্যান্ডিনিয়াম 3 প্লাস। হ্যাঁ, আশা করি এটা বুঝছো। এরপরে আসি হচ্ছে আমরা ব্যাসার্ধের সঠিক ক্রম। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে সবাই একটু 7 নাম্বার কোশ্চেনের আনসার দাও যে ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা হবে আর কি। এই দেখো ম্যাগনেসিয়াম 2 প্লাস, এটা তাহলে আনসার দিয়ে দাও দ্রুত সবাই যে এটার আনসার কোনটা হবে, ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা, ব্যাসার্ধের সঠিক ক্রম, ব্যাসার্ধের সঠিক ক্রম। সবাই হচ্ছে 7 আর 8 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও। আচ্ছা সবাই হচ্ছে এরপরে যেটা অ্যান্সার দিতে বললাম সেটা হচ্ছে 7 এবং 8। কোনটি ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা, কোনটি অবস্থানান্তর মৌল। তো দেখো ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা হবে আর কি, কে কার থেকে বড় কে কার থেকে ছোট, এটা আর কি বের করতে বলছে। সো দেখো এখানে কে কে আছে, সোডিয়াম প্লাস, তুমি এরকম যখন থাকবে তুমি অপশন টেস্ট করার দরকার নাই, তুমি আগে অপশনের জিনিসগুলো লিখে নাও। কে কে আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস আছে, আরেকটা কি আছে, নিয়ন আছে, এই তিনটাই তো আছে তাই না। তো দেখো নিয়নে তুমি কোনো পরিবর্তনই করো নাই, ঠিক আছে। আর সোডিয়াম প্লাসে কি করছো, তুমি একটা ডাল কাটছো, ম্যাগনেসিয়াম 2 প্লাসে কি করছো, তুমি দুইটা ডাল কাটছো। তার মানে এখানে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হচ্ছে নিয়ন, তারপরে বড় কে, তারপরে বড় হচ্ছে সোডিয়াম প্লাস, তারপরে বড় কে, মানে তার মানে সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস, যেটা আমি এখানে দুইটা কাটছি, ঠিক আছে। সবচেয়ে বড় কে নিয়ন, যেটা এখানে আমি ডাল কাটার প্রশ্নই আসে না, যে আছে সেরকমই আছে। সোডিয়াম প্লাস আমি একটা ডাল কাটছি, ম্যাগনেসিয়াম 2 প্লাস আমি দুইটা ডাল কাটছি। তাহলে সবচেয়ে বড় হবে কি নিয়ন, তারপরে সোডিয়াম প্লাস, তারপরে কি হবে ম্যাগনেসিয়াম 2 প্লাস। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে এ নাম্বারটা, অ্যানসার হবে কি এ নাম্বার। তাহলে 7 এর আনসার হবে কোনটা, এ নাম্বারটা। 7 এর আনসার কোনটা হবে, এ নাম্বার। 7 এর বি অনেকে আনসার দিছো, বি হবে না, এ হবে। আজকে থেকে যেন এই অবজেক্টিভের জন্য ভুল না হয় আর কি, এভাবে মনে রাখবা, তাহলে ইনশাআল্লাহ কি মনে থাকবে। কোনটা অবস্থানান্তর মৌল, অবস্থানান্তর মৌল কাকে দিয়ে বলা হয়, ডি ব্লক মৌল, ঠিক আছে। সকল ডি ব্লক মৌল কি অবস্থানান্তর মৌল নাকি বলতো, না, সকল অবস্থানান্তর মৌলই ডি ব্লক মৌল, বাট সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থানান্তর মৌল না। অবস্থানান্তর মৌল হইতে গেলে তোমাদের যে শর্তটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই সেটা ডি ব্লক মৌল হবে। সো এখানে তুমি ফাইন্ড আউট করবা কোনটা ডি ব্লক মৌল। সো ক্যালসিয়াম ডি ব্লক না, ম্যাগনেসিয়ামও ডি ব্লক না, নাইট্রোজেন তো না, এই নিকেল কিন্তু ডি ব্লক মৌল। তাহলে 8 এর অ্যান্সার কোনটা হবে, 8 এর অ্যান্সার হবে ডি নাম্বার। 8 এর অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার হবে আর কি। ওকে, সো ভাইয়ারা তোমরা যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হও নাই, আমরা কিন্তু খুব শীঘ্রই ফ্রি ক্লাস নেওয়া অফ করে দিব, আমরা এখনই পেইডের দিকে মুভ করব। কারণ যারা পেইডে ভর্তি হয়েছে তারা বারবার আমাদের অভিযোগ দিচ্ছে যে কেন আমরা এখনো ফ্রি নিচ্ছি, কেন আমরা পেইডে যাচ্ছি না আর কি। সো আমরা কিন্তু খুব শীঘ্রই পেইডে চলে যাব আর কি। সো ফ্রি কিন্তু আর বেশি দিন থাকবে না, খুব শীঘ্রই আমরা চলে যাচ্ছি। সো তোমরা যদি এরকম ক্লাস মিস করতে না চাও এবং জাহাঙ্গীরনগর ডি এর একটা পূর্ণাঙ্গ গাইডলাইন চাও, পাশাপাশি ঢাবির একটা প্রশ্ন নিতে চাও যে আমি কিভাবে মেডিকেল পরবর্তী জাহাঙ্গীরনগর চান্স পেলাম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, সেটা কিন্তু সম্পূর্ণ এই জার্নিটা তোমাদের সাথেই আছে আমি আর কি মেন্টর হিসেবে। চেষ্টা করব তোমাদেরকে, যেহেতু একটা স্বপ্ন ভঙ্গ হয়েছে, যাতে আর কোনো স্বপ্ন ভঙ্গ না হয় সেজন্য আমরা বেস্টটা ট্রাই করতেছি। তোমরাও ইনশাল্লাহ বেস্টটা ট্রাই করবা আর কি। আর আমাদের ক্লাস লেকচারগুলো এভাবেই সাজানো যাতে তুমি খুব
কম সময়ে একটা গোছানো প্রস্তুতি নিতে পারো। এবং আমাদের কিন্তু ক্লাসের পরে আজকে যেই ক্লাসটা হচ্ছে কেমিস্ট্রি, এটার উপর কিন্তু আগামীকাল সকালবেলা এক্সামও অনুষ্ঠিত হবে আর কি। সো এক্সামগুলা এইরকম ক্লাসের মতো স্ট্যান্ডার্ড করেই নেওয়া হবে আর কি। সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, ভর্তি প্রসেস এখানে সব বলা আছে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই হবে আর কি। ওকে, থ্যাংক ইউ। এরপরে আসি 9 নাম্বার, নিচের কোনটা ফেরোম্যাগনেটিক মৌল নয়। 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার সবাই দিয়ে দাও। একজন কমেন্ট করছে যে তাসলিমা ইয়াসমিন আর কবে পেইডে যাবেন ভাইয়া, এক্সামের আর কয়দিন আছে? এখন এক্সামের 22 দিন আছে আর কি। সো ভাই খুব শীঘ্রই চলে যাবো আর কি, সমস্যা নাই, মাত্র তো কেবল শুরু হইলো আর কি। আচ্ছা সবাই এরপরে 9 আর 10 নাম্বার কোশ্চেনে অ্যান্সার দাও, 9 আর 10 নাম্বার কোশ্চেনে অ্যান্সার দাও। আচ্ছা শাহানা বেগম কমেন্ট করছে 10-12 দিন আছে। কই 10-12 দিন আছে? 10-12 দিন আছে মাসের শেষ হইতে, এক্সামে কি 10-12 দিন আছে? এক্সামে তো এখনো তোমার 20 দিনের মতো আছে লিস্ট। ওকে, স্লাইড তো বড়ই আছে যথেষ্ট, আর কত বড়? দেখা যাচ্ছে তো সব ক্লিয়ার, আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে ক্লিয়ার। নয়ের বি, 10-এর বি। আচ্ছা 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 দেখো, সো ফেরোম্যাগনেটিক মনে রাখার উপায় কি? ফেরোম্যাগনেটিক মনে রাখার উপায় ছিল কি, ফাঁকা নল ছিল আর কি মনে, ফাঁকা নল। ফাঁকা নলে কি, ফাতে হচ্ছে ফেরাস, কাতে হচ্ছে কি কোবাল্ট, আর নলে কি বলতো, নলে হচ্ছে কি নিকেল। ঠিক আছে, ফাঁকা নল, ঠিক আছে, ফেরাস কোবাল্ট আর কি বলতো, নিকেল। ওকে, টেলিগ্রামে পাঠাও আগের দিনের মতো। আচ্ছা এরপরে দেখো অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্যগুলা। অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্যগুলা কি কি? ফার্স্ট অফ অল এটা হচ্ছে প্রভাবক রূপে কাজ করে। সো এটা মনে রাখার উপায় হচ্ছে, সবাই আমার সাথে একটু কমেন্ট করবা, মনে রাখবা প প প, তারপর মনে রাখবা জ্বর। ঠিক আছে, প প প, তারপরে মনে রাখবা কি জ্বর। কেন? পতে হচ্ছে প্যারাচুম্বক, পতে পরিবর্তনশীল যোজ্যতা, পতে কি বলতো, পতে হচ্ছে প্যারাচুম্বক, পতে প্রভাবক, পতে হচ্ছে কি পরিবর্তনশীল যোজ্যতা। প্যারাচুম্বক, পরিবর্তনশীল যোজ্যতা, প্রভাবক, তিনটা প। জতে জটিলায়ন, রতে রঙিনায়ন। ঠিক আছে, এটা হচ্ছে কি হবে, অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্য হবে। ওকে, এরপরে আসি হচ্ছে তাহলে অবস্থান মৌলের বৈশিষ্ট্য কোনটা হবে, তাহলে প্রভাবক আর কি প্যারাচুম্বক, সরল যৌগ গঠন করে। এটা কিন্তু ছিল না, কি ছিল, জতে জটিলায়ন ছিল। ঠিক আছে, প প প জো জরা কমেন্ট করতে বলছি আর কি। ওকে, এটা একটু কমেন্ট করে ফেলো, তাহলে অ্যান্সার হবে কোনটা, 1 আর 3, 1 আর 3। ওকে, এরপরে আসি হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহের একই পর্যায় এবং একই গ্রুপে পরিবর্তন। এটা আমাদের খুবই খুবই লাগবে, যে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে গেলে কি হয় না হয়। এটা কিন্তু খুবই তোমাদের কনফিউশনের যে একটা জায়গা, সেটা হচ্ছে আমরা এখন দেখি। তো এটা মনে রাখার এত ঝামেলা করার দরকার নাই, আমি তোমাদের বলি। সেটা হচ্ছে যে একটা মনে রাখবা হচ্ছে, আমরা জানি বাম থেকে ডানে এবং ওপর থেকে নিচে। ঠিক আছে, সেটা আমিও জানি। সো বাম থেকে ডানে গেলে আমার আকার কি হয় বলতো, বাম থেকে ডানে গেলে আকার হচ্ছে হ্রাস পায়। ঠিক আছে, বাম থেকে ডানে গেলে আকার কি হয়, হ্রাস পায়। আর ওপর থেকে নিচে গেলে আকার কি হয় বলতো, বৃদ্ধি পায়। বাম থেকে ডানে গেলে আকার হচ্ছে হ্রাস পায় এবং ওপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। এটা সবাই কম বেশি জানো। এখন মনে রাখবা আকারের সাথে আরো একটা সম্পর্ক আছে, সেটা কার, আধা বিক্ষেপ। ঠিক আছে, কে, আধা বিক্ষেপ। মানে কি,
বাম থেকে ডানে গেলে যেহেতু আকার হ্রাস পায়, তাহলে আকারের সাথে সাথে আরো কিছু জিনিস হ্রাস পায়। কি কি সেটা? আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, ক্ষীয়তে কি ক্ষারকীয় ধর্ম, এগুলাও কি হবে? হ্রাস পাবে। আকার, সবাই আমার সাথে কমেন্ট করো, আধা বিক্ষেপ, আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, আর কি বলতো? ক্ষারকীয় ধর্ম। তাহলে এরা কি হবে? হ্রাস পাবে। আর উপর, তাহলে আধা বিক্ষেপ বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, আর উপর থেকে নিচে গেলে আকার যেহেতু বৃদ্ধি পায়, তাহলে আধা বিক্ষেপও কি হবে বলতো? উপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপও কি হবে? বৃদ্ধি পাবে, যেহেতু আকার বৃদ্ধি পাচ্ছে। বাকি সব ধর্ম এর উল্টাটা হবে। যেমন বাম থেকে ডানে গেলে আধা বিক্ষেপ হ্রাস পাচ্ছে, তাহলে বাকি সব ধর্ম আছে, যেমন হচ্ছে তড়িৎ ইলেকট্রন শক্তি, তারপরে আয়নীকরণ শক্তি, যা যা আছে সব কি হবে? এর উল্টাটা হবে আর কি। ওকে, ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো আধা বিক্ষেপ। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে এরপরে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দিই। নিচের কোন মৌলটির ব্যাসার্ধ সবচেয়ে কম? নিচের কোন মৌলটির ব্যাসার্ধ সবচেয়ে কম? এর একটু আমাকে কমেন্ট করে জানাও তো। 13 এবং 14 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও সবাই, 13 এবং 14। একজন কমেন্ট করছে ক্লাসগুলো অনেক ভালো লাগে, বাট এখনো যে পেইডে চাইতেছে না সেটা ভালো লাগতেছে না। আচ্ছা, পেইডে চলে যাবো, তুমি এত টেনশন নিও না আর কি, তুমি ক্লাসে মনোযোগ দাও। আমরা আজকালকার মধ্যেই পেইডে চলে যাব, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ পেইডেই নেওয়া হবে। আচ্ছা, নিম্নের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম? সো ওই নিয়মে যাবা, গাছ কাটার নিয়মে যাবা, যেটা বললাম যে দেখো এখানে সবগুলা ইলেকট্রন তুমি কাউন্ট করো, সবগুলাতেই 10টা আছে আর কি। নিয়নে তো 10টা থাকে, এটা তোমার জানা জিনিস। ফ্লোরিনে যেহেতু 9টা থাকে, আর মাইনাস আছে যেহেতু এখানেও 10টা। সোডিয়ামে 11টা থেকে প্লাস আছে, তার মানে 10টা। ম্যাগনেসিয়ামে 12টা থেকে 2টা প্লাস, মানে হচ্ছে 10টা আর কি। সো সবগুলাতেই 10টা আছে। এখন আসি হচ্ছে ব্যাসার্ধ সবচেয়ে কম। সো কম মানে কি? এখানে কি আমি ডাল লাগাইছি নাকি ডাল কাটছি বলতো? মানে ব্যাসার্ধ কম যেহেতু বলছে, তাহলে ডাল কি হবে? কাটছি, তাই না? ব্যাসার্ধ মানে কাটছি বলে তো এটা ছোট হয়েছে, আর কাটতে গেলে কি করা লাগে বলতো? প্লাস দেওয়া লাগে। সো তাহলে এই অপশনও বাদ, এই অপশনও বাদ। তাহলে প্লাস কোথায় আছে? এখানে আছে 2 প্লাস, এখানে 1 প্লাস, মানে এখানে আমি 2টা ডাল কাটছি আর এখানে আমি একটা ডাল কাটছি। তাহলে ব্যাসার্ধ সবচেয়ে কম কোনটা হবে? ম্যাগনেসিয়াম 2 প্লাস, ঠিক আছে? ম্যাগনেসিয়াম 2 প্লাস। ওকে, ম্যাগনেসিয়াম 2 প্লাস। তাহলে অ্যান্সার কোনটা হবে? ম্যাগনেসিয়াম 2 প্লাস। আচ্ছা, এরপরে আসি 13 নাম্বার ডি বলছো। আচ্ছা, এরপর নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? ওই যে আধা বিক্ষেপ রুলসে যাবে, কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তাহলে দেখো এখানে দেখো সবগুলা কিন্তু একই পর্যায়ের, নাকি একই গ্রুপ? একই গ্রুপের মৌল। দেখো লিনা কে রুবি সাইজ করে কোথায়? লিনা কে রুবি সাইজ করে কোথায়? ফ্রান্সে, তাই না? সো আমাদের কি বলা হয়েছে? আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। আমরা জানি উপর থেকে নিচে গেলে আকার বাড়তেছে, তার মানে আধা বিক্ষেপ বাড়তেছে, বাকি সব ধর্ম কি হচ্ছে? কমতেছে, তাই না? তাহলে আয়নীকরণ শক্তি বেশি হবে কার? আয়নীকরণ শক্তি বেশি হবে কার? যার আকার কি হবে? কম হবে। কারণ আধা বিক্ষেপের সাথে তো সম্পর্ক নাই। তাহলে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে কার? যার আকার ছোট হবে আর কি। সো তাহলে এই দিকে যে আছে বা উপরের দিকে যে আছে তার আয়নীকরণ শক্তি বেশি হবে আর কি। সো এর মধ্যে উপরে কি আছে? এই যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম। তার মানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়ামের মধ্যে কে সবচেয়ে উপরে আছে? সোডিয়াম সবচেয়ে উপরে আছে। তাহলে 14 এর অ্যান্সার কোনটা হবে? 14 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। 14 এর অ্যান্সার হবে কোনটা? এ নাম্বারটা। আর আজকের এই যে ক্লাসটা, লেকচারটা, এটা কিন্তু পুরোপুরি তোমাদেরকে প্রোভাইড করা হবে। যারা পেইড আসছো তাদেরকে তো এমনি দেওয়া হবে, আর যারা ফ্রি আসছো তারা যদি এই লেকচার শিটটা নিতে চাও তাহলে হচ্ছে এইটা কি বললাম, এই ক্লাস লেকচারটা বা এই আজকে যে ক্লাসটা হচ্ছে এই লিঙ্কটা একটু সবার সাথে শেয়ার করে দাও, এবং শেয়ার করার পর তোমার টাইম লাইনে শেয়ার করার পর এটা স্ক্রিনশটটা আমাদের পেজে দাও, ইনবক্সে। তাহলে আর কি তোমাকে আমরা কি করব বলতো, এই যে লেকচার শিটটা আছে এটা প্রোভাইড করে দিব আর কি। এখানে যে শর্টকাট টর্টকাট যেগুলো বলছি সবই ওখানে থাকবে ইনশাল্লাহ। ওকে, সো সমস্যা নাই। আচ্ছা, সো সবাই একটু শেয়ার করে দিও লাইভটা। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস ইন অ্যাডভান্স। ওকে, সো এরপরে যে 15 নম্বর কোশ্চেনটা, সেটা হচ্ছে যে নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? সবাই একটু 15 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো, যে প্রথম আয়নীকরণ শক্তি কার সবচেয়ে কম? সবাই এরপর একটু 15 নম্বর কোশ্চেন আর 15 নম্বর 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। সবাই 15 এবং 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও।
তো মনে রাখবা যে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কি বলা হয়েছে, সবচেয়ে কম বলা হয়েছে। কি বলা হয়েছে, কম বলা হয়েছে। কি কি আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর দেখো অ্যালুমিনিয়াম, তারপরে কি সিলিকন, তারপরে কি সিলিকন। তাহলে বাম থেকে ডানে গেলে আমার আকার কি হয়, হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে আকার কি হয়, দেখো সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন কত 14। সো বাম থেকে তুমি যখন ডানে যাচ্ছ আকার কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে আয়নীকরণ শক্তির মান কি হচ্ছে, বাড়তেছে। তোমাকে আজকে হয়েছে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম কার, তাহলে বামে যে আছে সবচেয়ে বামে কি আছে, সোডিয়াম আছে। তাহলে চোখ বন্ধ করে কাকে দাগাই দিবা, সোডিয়ামকে দাগাই দিবা। ওকে, এরপরে 16 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, যে মৌলসমূহের আয়নিক ব্যাসার্ধের ক্রম, মৌলসমূহের আয়নিক ব্যাসার্ধের ক্রম কোনটা সঠিক। সবাই এরপর একটু আমাকে এই 16 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দাও। সো দেখো এখানে কি করা হয়েছে, এখানে আয়নিক ব্যাসার্ধের ক্রম তোমাকে আস করা হয়েছে। এখানে তো সবাই সেম ডালই কাটা হয়েছে, এখানে সবারই একটা ডাল করেই কাটা হয়েছে। তো সবার আকৃতি সমান, মানে কাটাকাটি তো সবারই একটাই করে কাটা হয়েছে। এখন তুমি দেখবা আকার, উপর থেকে নিচের আকার, উপর থেকে আকার সবচেয়ে বড় কার, লিনা কে রুবি সাইজ করে কোথায়, ফ্রান্সে। সবচেয়ে বড় কে হবে সিজিয়াম, তারপরে এই যে লিনা কে রুবি সাইজ, লিনা কে রুবি সাইজ, রুবি রিয়াম তো নাই, তাহলে সিজিয়াম আছে, তাহলে সিজিয়াম। বাকিগুলো সব উল্টাপাল্টা দেওয়া আছে আর কি। সো আয়নিক ব্যাসার্ধের ক্রম সবচেয়ে বড় কি হবে, সিজিয়াম হবে আর কি। কোনটি হ্যালোজেন সমূহের তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, ঠিক আছে। ওই যে একই উপর থেকে নিচে গেলে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যেটা আছে, উপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ কি হয়, হ্রাস পায়, আকার সরি আধা বিক্ষেপ বাড়ে, আকার বাড়ে, তার মানে আধা বিক্ষেপও কি হয়, বাড়ে। তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্রম সবচেয়ে কার হবে। তাহলে সবাই একটু আমাকে 17 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। এখানে বোঝাই যাচ্ছে যে যেহেতু উপর দিকে নিচে গেলে আধা বিক্ষেপ বাড়তেছে, তার মানে কি হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা কমতেছে। তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কার হবে, ফ্লোরিনের। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হবে ক্রম। তাহলে অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা হবে। 17 এর অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা হবে। এরপরে আসি হচ্ছে সংকরায়ন, খুবই গুরুত্বপূর্ণ টপিক সংকরায়ন, ঠিক আছে। সংকরায়ন হচ্ছে কি খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক সংকরায়ন। এবার আসি আমরা হচ্ছে সংকরায়নে। এই পর্যন্ত সবার কি বুঝছো, সবাই কারো না কারো মানে সবাই বুঝে থাকলে একটু কমেন্ট করো যে ক্লিয়ার, সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার। সবাই যদি বুঝতে পেরে থাকো একটু কমেন্ট করো যে ক্লিয়ার, তাহলে আমি নেক্সটে আগাবো। এই টপিকটা জোস, কোন টপিকটা, সংকরায়ন, আচ্ছা ওকে ক্লিয়ার। আচ্ছা দেখো সংকরায়নের বের করার ফর্মুলা তো তোমরা এইচএসসি লেভেলেও পড়ে আসছো, তারপর আমি একটু বলে দিই। হাইব্রিডাইজেশন H ইকুয়াল টু কি, হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। সো ভি তে কি ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, মানে কি যোজ্যতা স্তরের ইলেকট্রন, ঠিক আছে। এখন যোজ্যতা ইলেকট্রনটা কার, কেন্দ্রীয় পরমাণু। এখন কেন্দ্রীয় পরমাণু তুমি ফাইন্ড আউট করবা কিভাবে, যে সংখ্যায় কম থাকবে। যেমন এখানে দেখো কি কি আছে, BeCl2, এখানে সংখ্যায় কম আছে কে, বেরিলিয়াম সংখ্যায় কম আছে, এখানে কেন্দ্রীয় পরমাণুকে বেরিলিয়াম। CO2 তে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, কারণ কার্বন সংখ্যায় কম আছে আর কি, ঠিক আছে। সো এভাবে আবার H2O এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন, কারণ কি অক্সিজেন সংখ্যায় কম আছে, বাট কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কিন্তু আমাদের কেন্দ্রীয় পরমাণু কার্বন। সো এই যেই কেন্দ্রীয় পরমাণু আছে তার যোজ্যতা স্তরের ইলেকট্রন, ঠিক আছে, এটা হচ্ছে ভি। আর এক্স হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণু কয়টা যুক্ত আছে সেটা সংখ্যাটা। যেমন মনে করো একযোজী পরমাণু কারা, যারা একটা ইলেকট্রন গ্রহণ করে অথবা একটা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা বলবো একযোজী। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, এরা সবাই কি একযোজী। ওকে আচ্ছা, সো এখান থেকে তোমাকে যে কোশ্চেন গুলো আসবে, সো হাইব্রিডাইজেশন মনে হয় মোটামুটি বের করতে পারবা, তাও আমি দেখাই দিব। বাট এখন যেটা আমার লাগবে, সবাই একটু আমাকে বলো তো H2O পানির হাইব্রিডাইজেশনটা কত আর কার্বন ডাই অক্সাইডের হাইব্রিডাইজেশনটা কত, এটা একটু আমাকে সবাই কমেন্ট করে জানাও। H2O এর হাইব্রিডাইজেশনটা কি হবে আর এই কার্বন ডাই অক্সাইডের হাইব্রিডাইজেশনটা কি হবে একটু আমাকে কমেন্ট করে জানাও। সো দেখো যদি তোমার হাইব্রিডাইজেশন দেখো sp মানে কত, S1 P1 মানে কত, যদি তোমার এই যে সংকরণের মানটা 2 আসে তাহলে কি হবে S আর P।
যদি 3 আসে তাহলে একটা এস দুইটা পি। কারণ দুইটা পি, কেন তিনটা পি? পি কেন তিনটা পর্যন্ত হতে পারে? কারণ আমরা জানি যে এস অরবিটাল কিন্তু একটা, পি কয়টা হইতে পারে? তিনটা, মানে পি এক্স পি ওয়াই পি জেড। ডি কয়টা হইতে পারে? পাঁচটা। এফ কয়টা হইতে পারে? সাতটা আর কি। এই জন্য এস সবসময় একটাই হয়। পি দেখো এখানে কয়টা আছে? যদি তোমার 3 আসে সংকরণের মান তাহলে কি হবে? একটা এস দুইটা পি। যদি 4 আসে তাহলে কি হবে? একটা এস তিনটা পি। পি ম্যাক্সিমামে চলে গেছে। এবার যদি 4 আসে, ঠিক আছে, যদি মনে করো 4 তো হয়ে গেছে, 5 আসে যদি, তাহলে একটা এস তিনটা পি, মানে 4 হয়ে গেছে। আর একটা কি হবে বলো তো? ডি হবে আর কি। ওকে, আচ্ছা H2O হবে হচ্ছে sp3। আচ্ছা কার্বন ডাই অক্সাইড কি হবে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা এখন দেখো তোমার মনে করো সংকরণের মান আসলো sp, sp মানে কত? 2। তুমি কি করবা? 360 কে 2 দ্বারা জাস্ট ভাগ করে দিবা। 360 কে 2 দ্বারা ভাগ করে দাও, কত আসবে? 180 ডিগ্রি আসবে আর কি। এখন তোমার সংকরণের মান আসলো 3। 3 মানে কি? একটা এস দুইটা পি, মানে 3। একটা এস দুইটা পি মানে 3, ঠিক আছে। তো তুমি এখানে এখন কত দিয়ে ভাগ করবা? 360 কে 3 দ্বারা ভাগ করে দিবা, তাহলে কত আসবে দেখো তো? 120 ডিগ্রি আসবে। কত আসবে? 120 ডিগ্রি আসবে আর কি। ওকে, এরপরে দেখো যদি তোমার 4 আসে, যদি সংকরণের মান কত আসে? 4 আসে আর কি। আচ্ছা কার্বন ডাই অক্সাইড একজন কমেন্ট করছে sp2। ওকে, কার্বন ডাই অক্সাইড sp2। আচ্ছা তাহলে তোমার আচ্ছা সংকরণের সমস্যা আছে। কার্বন ডাই অক্সাইডের মান sp2 হবে না কখনোই। যারা কার্বন ডাই অক্সাইড sp2 করছো তারা কি করছো আমি জানি না, হয়তোবা কার্বন 4 আর হচ্ছে অক্সিজেন যেহেতু দুইটা যুক্ত হয়েছে, 4 আর 2 6, এভাবে হিসাব করছেন, কেউ হিসাব করছেন জানি না। যাই হোক বাদ দিই, ওইটা আমি দেখাই দিব, সমস্যা নাই। বাট ভুল বলছো, যারা কার্বন ডাই অক্সাইড sp2 সংকলন বলছো তারা ভুল বলতেছো আর কি। ওকে, কার্বন ডাই অক্সাইড কখনো sp2 সংকলন না, ঠিক আছে, ভুল বলতেছো। ওকে আচ্ছা তাহলে একটু দেখাই দিই। দেখো একটা হচ্ছে H2O, এইচএসসি লেভেলের জিনিস, পারা উচিত। কার্বন ডাই অক্সাইড দেখো H2O, তো এখানে আমরা জানি কেন্দ্রীয় পরমাণুকে, H2O এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেনের কেন্দ্রীয় পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে? 6টা, ঠিক আছে। মানে যোজ্যতে কয়টা ইলেকট্রন আছে? 6টা আছে। হাইড্রোজেন কয়টা যুক্ত হয়েছে? 2টা যুক্ত হয়েছে, তাহলে 8, 8 ভাগ 2 যেহেতু হাফ আগে গুণ আছে আর কি, তাহলে কত আসবে? 4 আসবে আর কি। 4 মানে কত? sp3। এখন আসি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। এখানে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুকে, আগে তো পানির ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন ছিল, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি অক্সিজেন নাকি? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে তো কার্বনই একযোজী পরমাণু, মানে কেন্দ্রীয় পরমাণু, তাই না? তাহলে হাফ ভি কি? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। কার? কেন্দ্রীয় পরমাণু। ভ্যালেন্সিয়াল কে? মানে কেন্দ্রীয় পরমাণু কে? কার্বন। ভ্যালেন্সিয়ালে কয়টা ইলেকট্রন আছে? 4টা আছে, তাহলে 4 হবে। প্লাস একযোজী পরমাণু সংখ্যা, অক্সিজেন কি একযোজী? অক্সিজেন শিশুক কতটা আছে? 6টা ইলেকট্রন, তার মানে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ওটা অক্সিজেন কখনোই একযোজী না, অক্সিজেন হচ্ছে দ্বিযোজী। তাহলে এখানে একযোজী পরমাণু নাই, তাহলে 0 হবে। তাহলে হাফ মানে 4/2 মানে কত? 2। 2 মানে কি? sp। তার মানে পানির সংকরণ হচ্ছে sp3, আর কার্বন ডাই অক্সাইডের সংকরণ কি? sp, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইডের সংকরণ কি? sp। বুঝতে পারছো? এটা যেন আর ভুল না হয়, কেন্দ্রীয় পরমাণু ফাইন্ড আউট করবা প্লাস একযোজী ফাইন্ড আউট করবা। আশা করি এরপর থেকে ভুল হবে না। সবাইকে এটা বুঝতে পারছো? তানিয়া খাতুন বুঝতে পারছো? সংকরণ বুঝান ভাই, এবার বুঝছো? সংকরায়ন ছাড়া তোমরা এইচএসসি কেমনে পাস করলা? সংকরায়ন কিন্তু লাস্ট মাস লাগে। আর কিছু মানে 3 অধ্যায় মানুষজন আর কিছু পড়ুক আর না পড়ুক, এটলিস্ট সংকরায়নটা কিন্তু পড়ে, ঠিক আছে। সংকরায়নের বেসিকটা ভালো করতেই হবে। সংকরায়নটা আমি ভালো মতো আবার বলে দিচ্ছি যে হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। দরকার হলে এটা আমি আর একটা ভিডিও বানাই দিব তোমাদেরকে, যাতে ক্লিয়ার হয়ে থাকে আর কি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আগাই পরে, নাহলে আজকে শেষ হবে না লেকচার। এখন দেখো sp2 গেল, sp3 গেল। আচ্ছা এখন যে আকৃতিতে আসতেছিলাম সেটা হচ্ছে, দেখো তাইলে আসতেছি এখন হচ্ছে 3, মানে এখানে এখন হচ্ছে সংকরণের মান 4 আসছে। 4 মানে কি? তুমি এখন 360 কে কত দ্বারা ভাগ করবা? 4 দ্বারা ভাগ করবা। 4 মানে কত আসে? 360 কে 4 দ্বারা ভাগ করলে কত আসার কথা ছিল? 90 আসার কথা ছিল। কত আসার কথা ছিল? 90 আসার কথা ছিল। সো এই ক্ষেত্রে একটু মনে রাখবা, 90 না এসে তুমি একটু উল্টাই দিবা। 90 কে উল্টালে কি হয় বলো তো? 09 হয়। সামনে একটা 1 বসাই দিবা, তার মানে 109 হবে, ঠিক আছে। যদি সংকরণের মান 4 আসে তাহলে কি হবে? 109 ডিগ্রি 28 মিনিট হবে আর কি। এই 4টা কোণ মোটামুটি মনে রাখলেই হয় আর কি। এখন দেখো আকৃতি কেমন হবে। সো sp তে আমরা জানি কয়টা অরবিট ছিল বলতো? sp তে একটা s একটা p। এক্সামই তো দেই নাই, এইচএসসি তে এক্সাম দাও নাই? ও আচ্ছা,
এইচএসসি 24 ব্যস্ত এক্সাম দাও না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্যারা নাই। আচ্ছা দেখো এরপরে দেখো এসপি, এসপি যদি হয় তার মানে কয়টা, এসপি তে বিন্দু কয়টা ছিল, দুইটা না, দুইটা হইলে তো এসপি হয় তাই না। সো সরলরেখাতেও কিন্তু দুইটা বিন্দু লাগে, একটু আগে যেটা পড়ে আসলাম। যদি এসপি 2 হয় তাহলে মানে কত 3 তাই না, এসপি 2 মানে কত 3, 3 মানে কি যে ত্রিভুজ আকৃতি, 3 দিয়ে কি ত্রিভুজ আকৃতি। এসপি 3 মানে কত 4, 4 মানে কি চতুষ্ফলকীয়, 4 মানে কি চতুষ্ফলকীয়, ঠিক আছে। আচ্ছা এরপরে আসি এটা কত 5, 5 এর ক্ষেত্রে দেখো মাঝখানে এটা বাদ, ঠিক আছে এটা বাদ, এটা পরে। আচ্ছা এরপর দেখো 5 আসছে, 5 মানে কি দেখো 5 আর এখানে কত আছে বলো তো 7 আছে, 5 7 আর এখানে কত 6, ঠিক আছে। সো 5 আর 7 সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করো। 5 কে লিখবা হচ্ছে কি 3 + 2 = 5, আর 7 কে লিখবা কি 5 + 2 = কি 7, এটা একটু কমেন্ট করো সবাই, একটু কমেন্ট করো। 3 + 2 = 5 আর 5 + 2 = কি 7 কমেন্ট করো। কেন আমরা 5 কে 3 + 2 লিখলাম, কারণ 5 মানে হচ্ছে কি 3 তে ত্রিকোণাকার আর 2 তে হচ্ছে দ্বিপিরামিডীয়, ঠিক আছে। আর 7 এর ক্ষেত্রে কেন 5 + 2 লিখলাম, 5 এ হচ্ছে পঞ্চভুজীয় আর 2 তে হচ্ছে কি দ্বিপিরামিডীয়, ঠিক আছে। আর 6 তে কি দেখো আমরা কত পর্যন্ত পড়ছি, 7 থেকে পড়ছি, তো 8 কি মন খারাপ করবে না যে আমরা কেন 7 পর্যন্ত বললাম, 8 কেন পড়লাম না, তো এই 8 কে ইনক্লুড করে দেওয়া হয়েছে 6 এর মধ্যে আর কি। যদি তোমার সংকরের মান 6 হয় তাহলে মনে রাখবা কি অষ্টতলকীয়, 6 এর কি দিয়ে মনে রাখবা অষ্টতলকীয়, ওকে 6 কি মনে রাখবা অষ্টতলকীয়। তো সংকরায়ন আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, আকৃতির এবং কোণের যে বিষয়টা আছে সবার কি ক্লিয়ার হয়েছে, সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার, সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার। ম্যাথের ইয়াটা বানায় ফেললাম রুটিনটা। আচ্ছা এরপরে দেখি এখানে বলা হয়েছে যে এই কার্বন পরমাণু সময়ে সংকরায়ন কি ধরনের, এই কার্বন পরমাণু সংকরায়ন কি ধরনের। সো এটা তো আমরা সংকরায়ন তো আমরা বের করে একটা ফর্মুলা জানলাম আর কি, ঠিক আছে। এখন যদি তোমাকে কোশ্চেন আসে যে এই যে এরকম জৈব যৌগের ক্ষেত্রে যদি আসে, তো জৈব যৌগের ক্ষেত্রে মনে রাখবা সহজ উপায়, যদি এক বন্ড থাকে, এক বন্ড থাকতে পারে, 2 বন্ড থাকতে পারে, আর কি বন্ড থাকতে পারে 3 বন্ড থাকতে পারে, তাহলে মনে রাখবা উল্টা, ঠিক আছে। এস 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 সব জায়গায় এস দিয়ে রাখবা, ঠিক আছে। যেহেতু এখানে একটা বন্ড আছে এই ক্ষেত্রে যাবে কত পি যাবে 3, বুঝছো। 1 থাকলে পি হবে 3 আর 3 থাকলে পি হবে কত বলো তো 1, 1 থাকলে পি হবে 3 আর 3 থাকলে পি হবে কত 1, মানে আর এখানে 2 এর ক্ষেত্রে হবে 2, ঠিক আছে। তার মানে 1 2 3 উল্টায় হবে কি বলতো 3 2 1, ঠিক আছে 3 2 1। মানে যদি তোমার সিঙ্গেল বন্ড হয় সেক্ষেত্রে সংকরণ কি হবে 3 হবে, মানে sp3। যদি 3 বন্ধন থাকে তাহলে কি হবে এস আর পি, কি হবে এস আর পি। সো দেখো এখানে কি কি আছে, এখানে কিন্তু ডাবল বন্ড আছে আর কি বন্ড আছে বলতো সিঙ্গেল বন্ড আছে, এখানে কি বন্ড আছে ডাবল বন্ড আছে আর কি বন্ড আছে সিঙ্গেল বন্ড আছে। তাহলে সবাই 18 এবং 19 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও। সো এখানে ডাবল বন্ড আছে আর কি বন্ড আছে, ডাবল বন্ডের জন্য সংকরণ হবে হচ্ছে sp2 আর সিঙ্গেল বন্ডের জন্য সংকরণ হবে কি sp3। সো দেখো sp কি কোথাও আছে, মানে এখানে দেখো sp আছে, sp মানে কি তিনটা বন্ড, তিনটা বন্ড কি এখানে কোথাও আছে নাই, তাহলে এই অপশনটা বাদ। এখানেও আছে sp, এই অপশনটাও বাদ, এখানেও আছে sp, তাহলে এই অপশনটাও বাদ, তাহলে হবে কোনটা খালি এই आंसर সি নাম্বারটা হবে। গ্রাফাইট, গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান, সো মনে রাখবা গ্রাফাইট, গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী করে, ঠিক আছে। হীরক আর তোমার যে ডায়মন্ড যারা আছে এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, বাট গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। কারণ কি অনেক ফাইট করে, কি করে ফাইট করে, এ হচ্ছে মনে রাখবা দুই হাত পা দিয়ে ফাইট করে, ঠিক আছে দুই হাত পা দিয়ে ফাইট করে, এজন্য কি হবে sp2। গ্রাফাইটের সংকরণ কেমন sp2, ঠিক আছে। ফাইট গ্রাফাইট sp2 সংকরণ বিদ্যমান। অ্যামোনিয়াম আয়নের আকৃতি কেমন হবে, অ্যামোনিয়াম আয়নের আকৃতি কেমন হবে, যাদের সংকরণের সমস্যা তারা এটা একটু ভালো মতো দেখো। হাফ ভি, ভি মানে কি ভ্যালেন্সিয়াল, কার ভ্যালেন্সিয়াল কেন্দ্রীয় পরমাণু, এখানে কেন্দ্রীয় পরমাণু কে নাইট্রোজেন, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 5টা, প্লাস এক্স, এক্স এ কি ছিল একযোজী পরমাণু সংখ্যা, হাইড্রোজেন তো একযোজী, হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে, কয়টা যুক্ত আছে 4টা যুক্ত আছে, -c + a। সো এখানে যেটা আছে এটা কি +1 আছে, মানে কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন, এটা অবশ্যই ক্যাটায়ন। ক্যাটায়ন কয়টা আছে
একটা আছে, ক্যাটায়ন কয়টা আছে, একটা আছে, তাহলে -1 প্লাস কি -c প্লাস a, অ্যানায়ন কি আছে, অ্যানায়ন নাই, তাহলে এখানে আমি 0 বসাই দিব। তাহলে কত আসতেছে, 4 থেকে 1 বাদ দাও, কত আসতেছে 3, তাহলে 5 + 3 মানে কত 8, 8/2 মানে কত 4, তাহলে সংকরণ কি আসতেছে 4 আসতেছে। 4 মানে কি একটা s 3টা p, ঠিক আছে, একটা s 3টা p, তাহলে সংকরণ কি হবে sp3, sp3 sp3 দুই জায়গায় আছে। এখন কি আসবে, ট্রাইগোনাল পিরামিড নাকি টেট্রাহেড্রাল আসবে, একটু কমেন্ট করে জানাও তো। 20 এর आंसरটা সবাই একটু কমেন্ট করে জানাও, 20 এর a হবে নাকি b হবে। তো মনে রাখবে এটা কিন্তু কি হবে বলো তো, ট্রাইগোনাল পিরামিড হবে না, এটা কি হবে টেট্রাহেড্রাল, ঠিক আছে, টেট্রাহেড্রাল হবে আর কি, ত্রিকোণাকার পিরামিড হবে না আর কি, এটা কি হবে চতুস্তলকীয় হবে, কি হবে চতুস্তলকীয়। আচ্ছা, এরপরে নিচের কোন যৌগটির বন্ধন কোণ ক্ষুদ্রতম, কোন যৌগটির বন্ধন কোণ ক্ষুদ্রতম, CH4, অ্যামোনিয়া, পানি নাকি BCl3 বলো তো। 21 নম্বর কোশ্চেন आंसर দাও তো, এটাও তোমার সংকলনের মাধ্যমে করতে হবে। তো দেখো এখানে আমরা জানি যে মিথেনের ক্ষেত্রে, মিথেনের যেহেতু মুক্ত জোড় নাই আর সংকরণের মান 4 আসবে, তার মানে সংকরণ করে করে বের করতে হবে। এখানে তোমার সংকরণ আসবে কত sp3, দেখেই বোঝা যাচ্ছে যে 4, এখানে কার্বন কত, কেন্দ্রীয় পরমাণু 4টা ইলেকট্রন আছে, হাইড্রোজেন 4টা যুক্ত হয়েছে, মানে 4 আর 4 মিলে 8, 8/2 মানে কত 4, তার মানে sp কত হবে 3 হবে। অ্যামোনিয়ার ক্ষেত্রেও কি হবে, অ্যামোনিয়ার কোণ তো মুখস্থ 107 ডিগ্রি, এটা তো মুখস্থ করে আসছো তাই না, যেহেতু এখানে sp3 তাহলে কোণের মান কত হবে 109 ডিগ্রি হবে, যেহেতু এখানে মুক্ত জোড় নাই তাহলে ডাইরেক্ট 109 ডিগ্রি হবে আর কি। আর পানির ক্ষেত্রে আমরা কোণ জানি কত, পানির ক্ষেত্রে কোণ কত 104 ডিগ্রি, পানির ক্ষেত্রে কোণ কত হয় 104 ডিগ্রি হয়। আচ্ছা হ্যাঁ, ওকে। এরপর আসি BCl3 এর ক্ষেত্রে, বেরিলিয়াম, বোরন, বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, বোরনের শেষ কক্ষপথে আছে 3টা, ক্লোরিন যুক্ত হইছে কয়টা 3টা, তার মানে 6/2 মানে কত আসতেছে 3 আসতেছে, তার মানে কি সংকরায়ন sp2, sp2 সংকরায়নের কোণের মান কত ডিগ্রি হয় 120 ডিগ্রি হয়, তার মানে এটাও বড়, তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম কোণ আসতেছে কিন্তু এই পানির কোণটাই, তাহলে অ্যানসার কোনটা হবে 21 এর অ্যানসার হবে সি নাম্বারটা, 21 এর অ্যানসার হবে কোনটা সি নাম্বারটা। এরপরে 22 নাম্বার কোশ্চেন অ্যানসার দাও সবাই, 22 এর অ্যানসার কোনটা হবে, পানির অণুতে অক্সিজেন পরমাণু কোন ধরনের সংকরায়িত, এটা একটু কমেন্ট করে আসছে, এটা তোমাদের পারার কথা, এটা জন্য আমি বলে দিলাম না, এটা অলরেডি করায় আসছে আর কি, H2 তে অক্সিজেন পরমাণু কোন ধরনের সংকরিত, এটা পারার কথা। এরপরে SO2 অণুতে সালফার পরমাণুটি কোন ধরনের সংকরায়িত, SO2 অণুতে সালফার পরমাণুটি কোন ধরনের সংকরায়িত। সো সবাই একটু 23 নাম্বার কোশ্চেন অ্যানসার দাও তো দেখি, 23 এর অ্যানসারটা সবাই দাও দেখি কি অবস্থা। 23, সবাই একটু 23 নাম্বার কোশ্চেন অ্যানসার দাও, 23। সবাই একটু 23 নাম্বার কোশ্চেন অ্যানসার দাও, 23 অ্যানসার কোনটা হবে, 23 এর বি, 23 এর বি। আচ্ছা দেখি একটু, 6 প্লাস এখানে কোনো কিছু যোগ হবে না, তার মানে 3 থাকবে আর কি, 3 মানে কি হবে sp2, তাহলে অ্যানসার কোনটা হবে sp2 হবে আর কি, ওকে। এরপরে sp হাইব্রিডাইজেশনে বন্ধন কোণ কত হয়, sp হাইব্রিডাইজেশনে বন্ধন কোণ কত ডিগ্রি হয় আর কি, বন্ধন কোণ কত হয় sp, একটু বললাম s একটা s একটা p, তার মানে 2, তার মানে বন্ধন কোণ কত হবে 180 ডিগ্রি হবে, 24 आंसर সি হবে আর কি। এখানে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা বের করতে বলছে, খুবই সহজ, সিগমা বন্ধন যখন বের করতে বলবে টোটাল অনু মানে টোটাল পরমাণু সংখ্যাটা কাউন্ট করে 1 বিয়োগ দিয়ে দিবা, কি করবা n-1, টোটাল যে কয়টা পরমাণু আছে সেটা থেকে জাস্ট 1 বিয়োগ দিয়ে দিবা। এখানে কয়টা পরমাণু আছে টোটাল, একটা দুইটা মানে 3টা, 4টা 5টা 6টা 8টা 9টা 10টা 11টা, টোটাল 11টা পরমাণু আছে, তাহলে 11 - 1 মানে কত 10, তাহলে 10 হবে, তাহলে आंसर কোনটা হবে 10। এখানে 10 দুইটাই আছে, তাহলে সিগমা বন্ধনের সংখ্যা আমরা পেয়ে গেলাম 10। এবার আসি পাই বন্ধন, পাই বন্ধন কয়টা আছে একটা আছে, তাহলে आंसर কোনটা হবে সি। এখানে দেখবা ভুল হয়ে গেছে, এখানে কি হয়ে গেছে ভুল হয়ে গেছে, এখানেও কিন্তু একটা পাই বন্ধন আছে, CH কে ভাঙা শিখতে হবে, সি ডাবল বন্ড ও এখানে একটা H আছে আর কি, তার মানে এখানেও একটা কি আছে পাই বন্ড আছে, তাহলে পাই বন্ড কয়টা আছে দুইটা আছে আর কি, তাহলে आंसर কোনটা হবে 25 এর आंसर হবে ডি নাম্বারটা, 25 এর आंसर কোনটা হবে ডি নাম্বারটা, কেউ আবার ভুলে সি দাগায়ও না। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর বন্ধন প্রকৃতি কি, অ্যামোনিয়াম ক্লোরাইড অণু
সো ফার্স্ট অফ অল অ্যামোনিয়া গঠিত হয় কিভাবে? অ্যামোনিয়া গঠিত হয় হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে। কিসের মাধ্যমে? সমযোজী। তারপরে অ্যামোনিয়া থেকে যখন অ্যামোনিয়াম তৈরি হয়, ঠিক আছে, অ্যামোনিয়াম তৈরি হয়, এটা হয় সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। অ্যামোনিয়া গঠন হয় সমযোজীর মাধ্যমে, অ্যামোনিয়াম গঠিত হয় কিসের মাধ্যমে? সন্নিবেশ সমযোজীর মাধ্যমে। আর এই অ্যামোনিয়ামের সাথে যখন আবার ক্লোরিন যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, তখন সেটা তৈরি করে কিসের মাধ্যমে? আয়নিক বন্ধনের মাধ্যমে। তাহলে একই অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে 3 প্রকারের বন্ধন আছে, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর বন্ধন প্রকৃতি কেমন হবে? আয়নিক, মানে আয়নিক, কোভ্যালেন্ট মানে হচ্ছে সমযোজী, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট মানে হচ্ছে কি? সন্নিবেশ সমযোজী। তাহলে অ্যানসার কোনটা হবে? অল অফ দেম, ঠিক আছে, সবগুলাই হবে। 27 নাম্বার অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কি কি প্রকার বন্ধন আছে? এটা হচ্ছে ডিইউ তে আসা কোশ্চেন, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আসছিল। এই জন্য এই কোশ্চেনটা আমি দিছি, যে দেখো কোশ্চেন প্যাটার্নে কিন্তু মিল আছে মোটামুটি, যে এখানে আসছিল তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড করে বন্ধন প্রকৃতি আসছে, এখানে আসছিল কি কি প্রকার বন্ধন আছে, সেম জিনিসই একটু ঘুরায় পেঁচায় আসছে, টপিক কিন্তু সেমই আর কি। তাহলে অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে ডি নাম্বার, সবগুলাই আছে। এখন আসি হচ্ছে কোন সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটি সঠিক। এবার 28 নাম্বার কোশ্চেনের অ্যানসার দাও এবং 29 নাম্বার কোশ্চেনের অ্যানসার দাও। সবাই 28 এবং 29 নাম্বার কোশ্চেনের অ্যানসার দাও। সবাই 28 এবং 29 নাম্বার কোশ্চেনটার অ্যানসার দাও। ওকে, সো সবাই 28 এবং 29 নাম্বার কোশ্চেনের অ্যানসার দাও। তো এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এবং আজকের দিনের শেষ টপিক, সবাই একটু 28 এবং 29 নাম্বার কোশ্চেনের অ্যানসার দাও। দেখি 28 এবং 29 নাম্বার অ্যানসার কে দিতে পারো। সো দেখো, যখন তোমাকে বলা হবে যে কার আকার বড় বা কার কি ধর্ম, সেটার ক্ষেত্রে একটা মৌলের ক্ষেত্রে আমরা হচ্ছে আধা বিক্ষেপ, ঠিক আছে, মৌলের ক্ষেত্রে হচ্ছে আধা বিক্ষেপ, আর যৌগের ক্ষেত্রে হচ্ছে ফাজানের নীতি। যৌগের ক্ষেত্রে কার নীতি আসবে? ফাজানের নীতি, ঠিক আছে, ফাজানের নীতি, ঠিক আছে, ফাজানের নীতি। এখন এই ফাজানের নীতিটা কি বলা হয়েছে, আসো আমরা একটু দেখি ফাজানের নীতিটা কি বলা হয়েছে। আচ্ছা, দেখো পোলারায়ন, ঠিক আছে, ফাজানের নীতি কার ক্ষেত্রে প্রযোজ্য? পোলারায়ন। এখন পোলারায়ন জিনিসটা কি তোমাকে এটা একটু বুঝতে হবে। পোলারায়ন নামের শেষে কি আছে? আয়ন আছে, মানে কি আয়নিক যৌগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কার ক্ষেত্রে প্রযোজ্য? আয়নিক যৌগের ক্ষেত্রে। আয়নিক যৌগের কি বৈশিষ্ট্য হবে? সমযোজী বৈশিষ্ট্য হবে, সেটার ক্ষেত্রে আমরা পোলারায়ন নীতিটা ফলো করি। তাহলে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, ঠিক আছে, পোলারায়ন মানে কি? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে পোলারায়ন বাড়া মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বাড়া। কোনো কিছুর পোলারায়ন বাড়া মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বাড়া। আর সমযোজী বৈশিষ্ট্য বাড়া মানে কি? গলনাঙ্ক বাড়া নাকি কমা? সমযোজী বৈশিষ্ট্য বাড়তেছে, তার মানে আয়নিক বৈশিষ্ট্য কি হচ্ছে? কমতেছে। আর আয়নিক বৈশিষ্ট্য বাড়লে কি হয়? গলনাঙ্ক স্থূলনাঙ্ক বাড়ে। তাহলে যেহেতু এখানে সমযোজী বৈশিষ্ট্য বাড়তেছে, তাহলে গলনাঙ্কও কি হবে বলতো? কমবে। গলনাঙ্ক কি হবে? কমবে। তাহলে পোলারায়ন বাড়লে গলনাঙ্ক কি হয়? কমে। কারণ কি? সমযোজী বৈশিষ্ট্য বাড়তেছে, তাহলে গলনাঙ্ক কি হবে? কমবে আর কি। এখন আসি হচ্ছে পোলারায়ন কখন বাড়বে। পোলারায়ন, তো পোলারায়নের ক্ষেত্রে নীতি দিছিল কে? ফাজান দিছিল। ফাজান দিয়ে মনে রাখবা যে ফাজান কি? ফাজানের সাথে মিল আছে ফাজিল। কি মিল আছে? ফাজিল। তো ফাজিল যে আছে তার কি হবে বলতো? সে কি ক্যাটায়ন হবে নাকি অ্যানায়ন হবে? সে অবশ্যই অ্যানায়ন হবে। তাহলে পোলারায়ন তার বেশি হবে যার কি হবে? অ্যানায়নের আকার বড়, ঠিক আছে। তাহলে পোলারায়ন কি হইতে হবে? যখন আমার অ্যানায়নের আকার বাড়বে তখন আমার পোলারায়নও বাড়বে, এবং যখন ক্যাটায়নের আকার কি হবে? কমবে, মানে নেগেটিভিটি মানে বাড়বে আর পজিটিভিটি যখন কমবে তখন কি হবে? পোলারায়ন বাড়বে। ক্যাটায়নের আকার কি হবে? কমলে এবং অ্যানায়নের আকার বাড়লে পোলারায়ন বাড়বে, ঠিক আছে, এইটুকু বোঝো। এরপরে আরো একটা টার্ম আছে, আর কখন বাড়বে পোলারায়ন? আর একটা টার্ম হচ্ছে যখন পোলারায়ন তখনই বাড়বে যখন কি আধানের সংখ্যা বাড়বে। মনে করো একটা ম্যাগনেসিয়াম 2+, আর এক জায়গায় আছে অ্যালুমিনিয়াম 3+, তাহলে কার পোলারায়ন বেশি হবে? এই অ্যালুমিনিয়াম 3+ এর বেশি হবে। যার চার্জ বেশি তার পোলারায়ন বেশি। তাহলে দুইটা টার্ম জাস্ট মাথায় রাখবা, যার পোলারায়ন বেশি হবে কার? যার কি আছে? চার্জ বেশি। আর যদি দেখো যে চার্জ সবগুলা সমান, চার্জ যদি সমান হয়ে যায়, সবগুলা যদি 1ই হয় বা সবগুলা যদি 2ই হয়, সেক্ষেত্রে তখন তুমি কিসের দিকে তাকাবা? তখন তুমি তাকাবা ক্যাটায়ন এবং অ্যানায়নের আকারের দিকে আর কি। সো এই কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি এবার কোন সমযোজী বৈশিষ্ট্যের ক্রম সঠিক, কার পোলারায়ন বেশি হবে। সো দেখো এখানে সবগুলারই কিন্তু চার্জ সমান, +1
-1, ঠিক আছে, সবগুলাই কিন্তু +1 -1। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাকে আর চার্জের দিকে তাকানো যাবে না, এক্ষেত্রে তাকাতে হবে কিসের দিকে, এখন আকারের দিকে। এখন তুমি কার আকারের দিকে তাকাবা, ক্যাটায়নের আকার নাকি অ্যানায়ন আকার? সো দেখো সবগুলাই কিন্তু অ্যানায়ন সেম, সবগুলো অ্যানায়ন কি আছে, ক্লোরিন আছে। তাহলে এখন তোমাকে দেখতে হবে কি ক্যাটায়নের আকারের দিকে তাকাইতে হবে, ঠিক আছে। সো বলা হয়েছে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি, সমযোজী বৈশিষ্ট্য কার বেশি হবে, যার পোলার আয়ন বেশি হবে তার কি হবে, যার পোলার আয়ন বেশি হবে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। তো পোলার আয়ন বেশি হবে কখন, ক্যাটায়নের আকারে যদি আমি চিন্তা করি, ক্যাটায়নের আকার ছোট হলে নাকি বড় হলে, ক্যাটায়নের আকার ছোট হলে মানে পজিটিভিটি কমলে আর কি। সো এখানে সবচেয়ে আকার ছোট কার আছে বলতো, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে আকার ছোট কার, লিথিয়ামের, ঠিক আছে। লিথিয়ামের যেহেতু আকার ছোট তাইলে পোলার আয়ন কি হবে, বেশি হবে আর কি, পোলার আয়ন কি হবে, বেশি হবে। তাহলে সব থেকে বেশি পোলার আয়ন কার হবে, লিথিয়াম, যেহেতু আকার ছোট। তারপরে কার হবে, সোডিয়াম, তারপর কার হবে, রুবিডিয়াম। তাহলে অ্যান্সার কোনটা হবে, 28 এর অ্যান্সার হবে বি নাম্বারটা। 28 এর অ্যান্সার হবে কোনটা, বি নাম্বারটা। ওকে, একইভাবে সবাই 29 নাম্বারটাও দেখো। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ক্যাটায়নসের অ্যানায়ন খালি ভিন্ন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন। সো আমরা জানি যে সমযোজী বৈশিষ্ট্যের বৃদ্ধির ক্রম কি হবে, অ্যানায়ন আকার বাড়লে। সো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের মধ্যে কে বড়, মানে এখানে তো ফ্লোরিন না, এখানে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন আছে, আয়োডিনের মধ্যে বড় কে, আয়োডিন বড়। তাহলে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে কার, আয়োডিনের, তারপরে কার হবে, ব্রোমিনের, তারপর কার হবে, ক্লোরিনের। তাহলে অ্যান্সার হবে কোনটা, এ নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা। তো এই আর কি ছিল আজকে, মনে করো তোমাদের 3 অধ্যায় পুরোপুরি মোটা কমপ্লিট হয়ে গেছে আর কি, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট চ্যাপ্টার 3 কমপ্লিট। সো কারো কি কোনো কোশ্চেন আছে, যদি কোশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারো, আর যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। এবং আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। এবং যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের কিন্তু খুব শীঘ্রই পেইডেই খালি ক্লাস হবে, ফ্রিতে আর ক্লাস হবে না। অলরেডি পেইডের স্টুডেন্টরা কিন্তু অলরেডি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, কেন আমাদের কোনো পেইডে ক্লাস নেওয়া হচ্ছে না আর কি। সো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তির জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটায় যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ করো, অথবা আমাদের যে অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে আছে, পেজে মেসেজ দাও। আচ্ছা, আরে জেইউ ভাইয়া, জেইউ ডি ইউনিটে কি এই কোশ্চেন গুলো আসে? এতক্ষণ ধরে তো জেইউ ডি ইউনিটেরই কোশ্চেন সলভ করালাম, জেইউ ডি আর ডিইউ কোশ্চেনই সলভ করালাম আর কি। সো এগুলো কি আমি বানানো কোশ্চেন, এগুলো তো ডিইউ এবং জেইউ তে আসা কোশ্চেন গুলাই আর কি, ঠিক আছে। সো এটা এত কিছু পড়ানোর পর আবার এই কোশ্চেন আসলে তো কিছু বলার নাই, ঠিক আছে। সো এগুলো সব ঢাকা ভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আসা কোশ্চেন, যেগুলো তোমাদের সলভ করে দিলাম। এরই টাইপেরই কোশ্চেন গুলো আসবে এবং কিছু মডিফাইড কোশ্চেনও ছিল আর কি। সো আশা করি আর কি সবাই বুঝতে পারছো আর কি। সো নেক্সট ইনশাল্লাহ ক্লাস আসে আর কি, এরপরে ম্যাথ ক্লাস, সরি ফিজিক্স ক্লাস হবে আর কি। সো সবাই ফিজিক্স ক্লাসটাও করো। মানে ডি ইউনিট এক্সাম কবে, ডি ইউনিটের এক্সাম কবে সেটা আমি জানতে পারলে অবশ্যই জানাই দিব। ডি ইউনিটের এক্সামের ডেট এখনো দেয় নাই, এটা জানাই দিবে হবে। সো সবাই ভালো থাকো, দ্রুত ভর্তি হয়ে যাও, ডিসকাউন্ট অফার চলতেছে, ডিসকাউন্ট অফারটা লুফে নিতে এখনই ভর্তি হয়ে যাও। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। জেইউডি এর এক্সাম কবে ভাই, কনফিউজড আছি। আচ্ছা, ডি এর এক্সাম 9 তারিখের পরেই যে কোনো একটা ডেটে হবে, 9 থেকে 15-এর মধ্যেই হয়ে যাবে আর কি। ওকে, সো ডেট এখনো জানানো যায় নাই বা ডেট এখনো বলে নাই, না বললে আমরা তো বলতে পারতেছি না, আমরা তো প্রশাসন না আর কি। সো প্রশাসন জানাইলে আমরা বলে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। প্যারা কেন, তুমি একটা ডেট ধরে রাখো, তুমি ধরে রাখো 10 তারিখেই হবে, ওই 10 তারিখ ধরেই তুমি আগাও। যদি এর থেকে বেশি টাইম পাও সেটা তোমার জন্য বোনাস। তো 10 তারিখ ধরে আগাও। ওকে, ডি ইউনিটে ফিজিক্স নাই, ডি ইউনিট নেই, এটা হচ্ছে এ ইউনিটের ক্লাস হবে, ঢাবি এবং জাবি এ ইউনিটের ক্লাস ফিজিক্স হবে আর কি। সো সবাইকে ধন্যবাদ, আর কথা বাড়ালাম না, আল্লাহ হাফেজ। 3 মিনিট আছে।